স্টার্টেড। দেখো আমি একটা স্যাম্পল কনভারসেশন লিখে নিয়েছি ডাক্তারবাবুর সাথে। ডাক্তারবাবু যেহেতু ধরে নিচ্ছি ইংরাজিতেই বলবেন, আমি ডাক্তারবাবুর কথাগুলো ইংরাজিতেই লিখেছি। আর পেশেন্ট আমি নিয়েছি মনে করো মিস্টার রয়, তার কথাগুলো বাংলায় লেখা আছে, সেগুলোকে আমরা একে একে ইংরাজি বলবো। এক একটা সেন্টেন্সকে একাধিকভাবে ইংরাজিতে বলা যাবে, আমরা সেগুলো দেখব কতভাবে সহজে ইংরাজি বলা যায়। এসো, মনে করো পেশেন্ট চেম্বারে গেছেন, ডাক্তারবাবু বলছেন, গুড ইভিনিং মিস্টার রয়, প্লিজ হ্যাভ ইউর সিট, মানে আপনি সিটে বসুন। মিস্টার রয় বলছেন, গুড ইভিনিং ডক্টর। ডক্টর, টেল মি ইউর প্রবলেম, আপনার সমস্যাটা আমাকে বলুন। ইউ আর 52 ইয়ার্স অফ এজ, আপনার 52 বছর বয়স। এম আই রাইট, আমি ঠিক বলছি? এবার মিস্টার রয় বলছেন, ইয়েস আই এম 52, হ্যাঁ আমার 52 বছর বয়স। বলে এই যে কথাগুলো আমি বাংলায় লিখেছি এগুলোকে ইংরাজি বলবো। এসো প্রথমেই ভিডিওতে একটা লাইক দিয়ে নাও, নিয়ে আমরা বলা শুরু করি। আশা করছি ইউ উইল এনজয় দিস ক্লাস। প্লিজ গিভ আ থামস আপ। গত কয়েকদিন ধরে আমার বুকের বাঁ দিকে একটু ব্যথা হচ্ছে। দেখো এই যে বাংলা সেন্টেন্সটা আমি বলেছি, এগুলোকে যে সবসময় একই রকম ভাবে ইংরাজি বলতে হবে তার কোনো মানে নেই, অনেক রকম ভাবে বলা যাবে। যেমন লিখেছি গত কয়েকদিন ধরে, ফর দ্য পাস্ট ফিউ ডেজ, আমার বুকের বাঁদিকে একটু ব্যথা হচ্ছে। তাহলে আমার ব্যথা হচ্ছে, আই হ্যাভ সাম পেইন মানেই হলো আমার ব্যথা আছে, মানেই আমার ব্যথা হচ্ছে। এটাকে এমন ভাবেও বলতে পারি, আই এম হ্যাভিং সাম পেইন, আমার ব্যথা হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার সমস্যা হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আই এম হ্যাভিং দিয়ে বলা যায়। আরো সহজভাবে বলতে গেলে আই হ্যাভ এভাবে বললেও হবে, যেটা তোমার সুবিধে হবে তুমি সেটা বলবে। আমি সেন্টেন্সগুলোকে ইংরাজিতে লিখব না। আমি চাই তোমাদের প্রয়োজন হলে তোমরা ভিডিওটা আবার একবার যখন দেখবে, এই অনুযায়ী আমি যেমন বলছি সেন্টেন্সগুলোকে তোমরা নোটবুকে লিখে নেবে এবং সেটা মিলিয়ে মিলিয়ে পড়বে, দেখবে খুব সহজে তোমরা শিখে যাবে। দেখো তাহলে গত কয়েকদিন ধরে আমার বুকের বাঁ দিকে একটু ব্যথা হচ্ছে। আই হ্যাভ আ লিটল পেন, আই হ্যাভ সাম পেন, পেন মানে ব্যথা, PAIN, আই হ্যাভ সাম পেন বুকের বাঁ দিকে, অন দ্য লেফট অফ মাই চেস্ট, অন দ্য লেফট অফ মাই চেস্ট, ফর দ্য পাস্ট ফিউ ডেজ, গত কয়েকদিন ধরে, ফর দ্য লাস্ট ফিউ ডেজ এই কথাটাও বলতে পারো। তাহলে প্রথম সেন্টেন্সটা ক্লিয়ার হলো, আই এম হ্যাভিং সাম পেন অন দ্য লেফট অফ মাই চেস্ট ফর দ্য লাস্ট ফিউ ডেজ, যেটা তোমার খুশি বলবে। যখন বসে বা শুয়ে থাকি তখন ব্যথাটা কম হয়। মনে রাখবে বাংলাতে আমরা একটা বাক্যে যখন এবং তখন বলি, কিন্তু ইংরেজিতে হোয়েন বললে আর দেন বলবো না, যে কোনো একটা বলবো। এগুলোর ক্ষেত্রে সুবিধা হবে, তুমি এই অংশটাও শুরুতে বলতে পারো, এই অংশটাও শুরুতে বলতে পারো, দুটো অংশ আছে সেন্টেন্সটার, আমি দুভাবেই বলছি। দেখো, হোয়েন আই সিট, যখন আমি বসে বা শুয়ে থাকি, হোয়েন আই সিট অর লাই ডাউন, হোয়েন আই সিট অর লাই ডাউন, আর দেন বলবো না, হোয়েন বলেছি, ব্যথাটা কম হয়, দ্য পেন ইজ লেস,
লেস মানে কম, LESS, লেস। আবার এই অংশটা শুরুতে বললেও ভালো হতো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে করব কি, এই হোয়েন দিয়ে যে অংশগুলো, এগুলোকে শেষে বললে ইংরাজি বলতে সুবিধে হবে। কিন্তু তুমি যখন বলবে এত ভাববে না, যেটা মাথায় আসবে সেটাই বলবে। দ্য পেন ইজ লেস হোয়েন আই সিট অর লাই ডাউন। আর কি বলছি, মিস্টার রয় ডাক্তারবাবুকে আরো কথা বলছেন, কি বলছেন, যখন হাঁটা চলা বা কাজকর্ম করি তখন বেশি ব্যথা হয়। আবার সেই একই ধরনের আরেকটা বাক্য তোমাকে দিয়েছি, যখন আছে আবার তখন আছে। আমরা করব কি, যে কোনো একটা শুরুতে বলবো হোয়েন আই ওয়াক অর ডু মাই অ্যাক্টিভিটিস অর ডু মাই ওয়ার্কস। আমি যখন কাজকর্ম করি তখন ব্যথা বেশি হয়। দ্য পেন বিকামস ওর্স। ব্যথাটা বেশি হয়, ব্যথাটা তো খারাপ জিনিস, খারাপ জিনিস বেশি হওয়াকে আমরা বলি দেখো ওর্স। কথাটা ব্যাড থেকে এসেছে, ব্যাড মানে খারাপ, আরো খারাপ, তার ইংরাজি হলো ওর্স। ভালো জিনিস যেটা গুড, আরো ভালো নিশ্চয়ই জানো বেটার। তাহলে খারাপ জিনিস হলে ওর্স বলতে পারি। আমরা এখানে মোর কথাটা দিয়েও বলতে পারতাম, হোয়েন আই ওয়াক অর ডু মাই অ্যাক্টিভিটিস দ্য পেন বিকামস মোর, দ্য পেন বিকামস মোর স্ট্রং, এভাবেও বলতে পারো। আরেকটা সুবিধাজনক কথা কি বলেছি তোমাকে, না যখন দিয়ে কথাটা পরে বলবো। দ্য পেন ইজ ওর্স, দ্য পেন ইজ মোর হোয়েন আই ওয়াক অর ডু মাই ওয়ার্কস, ডু মাই অ্যাক্টিভিটিস। আশা করছি আমার কথাটা বুঝতে পারছো। এইভাবে আমি যদি এক্সপ্লেন করে বলি তোমাদের বোধহয় বুঝতে সুবিধা হবে। তোমরাও কিন্তু আমার আগে আগে বাংলা লেখা দেখতেই পাচ্ছ, ইংরাজি মুখে বলো এবং কমেন্ট করে করে লিখতে থাকো, আমি সবার কমেন্ট চেক করে নেব। তারপরে দেখো, আবার মাঝে মধ্যে মাথা ঘোরে। এই যে মাঝে মধ্যে কথাটার ইংরাজি কিভাবে বলবো বলো তো, মাঝে মধ্যে, একে আমরা সামটাইমস বলতে পারি। মাঝে মধ্যে মানে কি, প্রায়, অফেন বলতে পারো। অফেন স্পেলিংটা হলো OFTEN। আরেকটা বলতে পারি অকেজনালি, অকেজনালি, সেটাও বলতে পারি। তোমার যেটা মাথায় আসবে তুমি সেটা বলবে। তাহলে এসো এবার আমার সাথে সাথে তুমিও বলা শুরু করো। কি বলেছি, আবার মাঝে মধ্যে মাথা ঘোরে। আবার কথাটার ইংরাজি কি বলবো, এগেন বলতে পারো, এন্ড দিয়ে বললেই হবে, এন্ড। এই দেখো মাথা ঘোরার আমি একটা ইংরাজি লিখে রেখেছি, ডিজি। এ ডিজি মানে মাথা ঘোরা। আই ফিল ডিজি অকেজনালি, সামটাইমস আই ফিল ডিজি, সামটাইমস আই হ্যাভ ডিজিনেস। কত রকম ইংরাজি বলা যাবে, ভাষা তো অনেক রকম ভাবে বলা যায়। তাহলে বলবো দেখো, সামটাইমস আই ফিল মানে অনুভব করি, ডিজি মানে মাথা ঘোরা অনুভব করি। নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা যদি চাও আমি আরো এক্সপ্লেন করে বলি তাহলে সেটা আমাকে লিখে দেখাও। আশা করছি আমি যেটা বলছি তোমাদের বোঝার জন্য যথেষ্ট। একটু কঠিন লাগলে ক্লাসটা আবার একবার দেখলেই বুঝতে পারবে। তারপরে দেখো, ডাক্তারবাবু বলছেন ডোন্ট ওয়ারি, এত চিন্তা করবেন না। ডাক্তারবাবুর কাজই হলো একটু সাহস দেওয়া। ইট মে বি আ গ্যাস্ট্রিক পেন, বুকের ব্যথা, এটা তো গ্যাস্ট্রিক পেনও হতে পারে, গ্যাস থেকে হয়তো হচ্ছে। ডু ইউ ফিল এনি ব্রিদিং ট্রাবল, ডু ইউ ফিল এনি ব্রিদিং প্রবলেম, আপনার কি কোনো শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, কোনো শ্বাসকষ্টের সমস্যা আছে? এবার মিস্টার রয় বলছেন, আমি মিস্টার রয়ের স্পিচগুলো একটু বড় বড় লিখেছি যেহেতু আমরা ইংরাজি বলাটা শিখবো। দেখো মিস্টার রয় কি বলছেন, শ্বাসকষ্ট খুব একটা হয় না। তাহলে যেহেতু শ্বাসকষ্টের প্রসঙ্গেই উত্তর দিচ্ছেন,
শুধুমাত্র খুব একটা হয় না বললেও মিটে যায়, কিন্তু কারণ শ্বাসকষ্ট প্রসঙ্গেই বলছি, নট মাচ এভাবে বললেও হয়। আর যদি পুরোটা বলি, দেখো এখানে সাবজেক্টটা বলা নেই, আমার শ্বাসকষ্ট খুব একটা হয় না, আই হ্যাভ নট মাচ ব্রিদিং ট্রাবল, আই হ্যাভ নট মাচ ব্রিদিং ট্রাবল, there is not much breathing trouble, I have no such breathing trouble। দেখো কত রকম ভাবে বলছি। তাহলে তুমি যদি কনফিউজড হয়ে গিয়ে থাকো, স্যার এত রকম বলছেন আমরা কোনটা বলবো, না সবগুলোই কারেক্ট, তোমার যেটা মাথায় আসবে তুমি সেটা বলবে। হ্যাঁ, স্বাগতা ঘোষ বলছো মোর অর লেস, ঠিক আছে। দুর্গা কন্টাই ব্লগ, আই ফিল ডিজি, খুব ভালো বলছো তোমরা, বাহ, এই তো। ঋদ্ধিকা, অ্যান্ড আই ফিল ডিজি সামটাইমস, খুব ভালো হচ্ছে। প্রিয়তম, সামটাইমস আই ফিল ডিজি। দেবর্ষী সেন, টিঙ্কু নন্দী, বাহ, খুব ভালোই তো বুঝতে পারছো সবাই। দেখো শ্বাসকষ্ট খুব একটা হয় না, আই ডু নট হ্যাভ মাচ ব্রিদিং ট্রাবল, হয়েছে। তাহলে সাবজেক্ট ছিল না, একটা সাবজেক্ট এনে বলতে হবে, কারণ ইংরাজিতে আমরা সাবজেক্ট দিয়ে বলি, বাংলায় অনেক সময় সাবজেক্ট বলি না। ইংরেজিটা বলার সময় আসলে সাবজেক্ট ভার্বটা প্রথমে বলে নিয়ে বাকিটা ভেবে ভেবে বলবো। আই ডু নট হ্যাভ মাচ ব্রিদিং ট্রাবল। কোনো ভারী কাজ করলে বা দৌড়ালে একটু আধটু শ্বাসকষ্ট হয়। এই যে সেন্টেন্সটা, দেখো আমি আগের দিনও তোমাকে শেখাচ্ছিলাম যে এর মধ্যে দুটো পার্ট আছে। কোনো ভারী কাজ করলে বা দৌড়ালে মানেই হলো আমি যদি কোনো ভারী কাজ করি বা দৌড়াই তাহলে একটু আধটু শ্বাসকষ্ট হয়। তাহলে এই অংশটাও আগে বলতে পারি, এই অংশটাও আগে বলতে পারি। যদি দেখো দ্বিতীয় অংশটা দিয়ে শুরু করি, আমি দুভাবেই বলবো। দেখো একটু আধটু শ্বাসকষ্ট হয়, আই হ্যাভ আ লিটল ব্রিদিং প্রবলেম, I feel a little problem। if যদি I do hard work or heavy work or run, if I run or do hard work, I feel a little breathing problem। বোঝা যাচ্ছে নিশ্চয়ই। দেখো এইগুলো পার্ট পার্ট করে কেটে কেটে আমরা একটু একটু করে ভাববো, একটা করে পার্ট ভাববো আর বলবো। আমরা বলার সময় কিন্তু খুব বেশি বড় বড় ভাববো না। দেখো আমি আবার বলছি, ইফ আই ডু হেভি ওয়ার্ক, হার্ড ওয়ার্ক অর আই রান, আই হ্যাভ আ লিটল ব্রিদিং প্রবলেম। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপরে দেখো আসলে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট যে কোনো একটা অল্প পরিশ্রম করলেই আজকাল আমি ক্লান্ত হয়ে পড়ি। আবার দেখো এটাকে দুভাগ করে নিতে পারি। অল্প পরিশ্রম করলেই মানে কি বলতো, আমি যদি অল্প পরিশ্রম করি আমি আজকাল ক্লান্ত হয়ে পড়ি। এভাবে দুটো পার্ট করেও বলবো আর একসাথেও বলবো, দেখা যাক কোনটা কেমন হয়। প্রথমে পার্ট পার্ট করে বলছি। ইনফ্যাক্ট ইফ আই ওয়ার্ক হার্ড, আমি যদি পরিশ্রম করি। ইফ আই ডু হার্ড ওয়ার্ক, অল্প কথাটা আছে আ লিটল, আজকাল আমি ক্লান্ত হয়ে পড়ি। নাওএডেজ আই ফিল টায়ার্ড, আই বিকাম টায়ার্ড, এটা বললেও হবে। এক্সস্টেড বা টায়ার্ড দুটো মানেই ক্লান্ত বিধ্বস্ত। দেখো টায়ার্ডও বলতে পারো, এক্সস্টেড কথাটাও বলতে পারো। এইবারে যদি জুড়ে দিয়ে দুটোকে একসাথে বলি তাহলে কিভাবে বলবো? বলবো নাওএডেজ আই ফিল টায়ার্ড উইথ আ লিটল হার্ড ওয়ার্ক, অল্প পরিশ্রম করলেই। ইনফ্যাক্ট নাওএডেজ I feel tired with a little hard work। বুঝতে পেরেছো নিশ্চয়ই, তোমরাও বলতে পারছো আমি আশা করি।
প্রথম প্রথম একটু আধটু ভুল হলেও আস্তে আস্তে এগুলো সব পেরে যাবে। বেশ, আই ফিল বিকাম টায়ার্ড, আই ফিল বিকাম টায়ার্ড দুটো নয়, হয় আই ফিল টায়ার্ড অথবা আই বিকাম টায়ার্ড। বেশ, তারপরে দেখো, আমি বেশি পরিশ্রমের কাজ করতে পারি না, বুক ধড়ফড় করে। দুটো পার্ট তাহলে কমা দিয়ে আলাদা করাই আছে। প্রথম পার্টটা বলবো, আমি বেশি পরিশ্রমের কাজ করতে পারি না। নিশ্চয়ই তোমরা বলছো আমার সাথে, আমার আগে, এবং নিশ্চয়ই কমেন্ট করে দেখাবে আমাকে। দেখো, আমি বেশি পরিশ্রমের কাজ করতে পারি না, আই ক্যান নট ডু হেভি ওয়ার্ক, আই ক্যান নট ডু মাচ হার্ড ওয়ার্ক। এই যে বেশি আর পরিশ্রমের কাজ, মাচ হার্ড ওয়ার্ক, আই ক্যান নট ডু মাচ হার্ড ওয়ার্ক। বুক ধড়ফড় করে, এটাকে কিভাবে ইংরেজিতে বলবো স্যার? তোমরা একটু ভাবো, বুদ্ধি খাটিয়েই বলতে হবে। বুক ধড়ফড় করা আসলে মানে হলো হার্টবিট বেড়ে যাওয়া, কি তাই না? এইটুকু কমন সেন্স প্রয়োগ করলেই তুমি সহজেই বলতে পারবে। তাহলে বুক ধড়ফড় করে মানে আমার হার্টবিট বেড়ে যায়, মাই হার্টবিট গোজ হায়ার, মাই হার্টবিট রাইজেস, রাইজ মানে ওঠা, দেখো রাইজেস, এইভাবে বলতেও পারো। নিশ্চয়ই বুঝতে পেরেছ? আই ক্যান নট ডু মাচ হার্ড ওয়ার্ক অ্যান্ড মাই হার্টবিট রাইজেস, আমার হার্টবিট বেড়ে যায়। পরেরটা দেখো, এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত বলেছি, আশা করছি বুঝতে পেরেছো। প্রয়োজন হলে পরে তোমরা নোটবুকে লিখে নিয়ে একবার পড়ে নেবে। এবার এসো, ডক্টর বলছেন, ডু ইউ হ্যাভ এনি অ্যাংজাইটি, আপনার কি কোনো দুশ্চিন্তা আছে? আই মিন এনি টেনশন, মানে আমি টেনশনের কথা বলতে চাইছি। এবার মিস্টার রয় আবার কয়েকটা কথা বলছেন, মনে করো আমরাই মিস্টার রয়। হ্যাঁ, আমার অফিসে কাজের চাপ বড্ড বেশি। ভালো করে সেন্টেন্সটা দেখো, হ্যাঁটা তো ইয়েস বললেই মিটে গেল। আমার অফিসে কাজের চাপ বড্ড বেশি, তাহলে সেন্টেন্সটা এর মধ্যে সাবজেক্ট কি না, আমার অফিসে কাজের চাপ, এটি হলো সাবজেক্ট, আর বড্ড বেশি ইজ ভেরি হাই। আবার এই সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে যদি বলি, আমার কাজের চাপ আছে, মানে আমার আছে, আই হ্যাভ হয়ে গেল, এভাবেও বলতে পারি। তাহলে দুভাবে বলবো, প্রথমে যেমন আছে ইয়েস, আমার অফিসে কাজের চাপ, দ্য ওয়ার্কলোড ইন মাই অফিস ইজ ভেরি হাই। কাজের চাপ, ওয়ার্ক প্রেসারও বলতে পারো। ইয়েস, দ্য ওয়ার্কলোড, ওয়ার্ক প্রেসার ইন মাই অফিস ইজ ভেরি হাই, এইভাবে বললাম। এবারে সেন্টেন্সটা একটু ঘুরিয়ে নিয়ে বলছি, ইয়েস আই হ্যাভ মোর প্রেসার, না মোর না মাচ প্রেসার বলো মোস্তাক। ইয়েস আই হ্যাভ মাচ প্রেসার ইন মাই অফিস, ওয়ার্ক প্রেসার বললেই হবে, ওয়ার্কলোড বললেই হবে, শুধু প্রেসার বললেও হবে, ডাক্তারবাবুকে খুব সহজেই বোঝানো যাবে। একদম অক্ষরে অক্ষরে ইংরাজি বলার দরকার নেই, কথাটা বোঝাতে পারলেই হবে। দেখো এবারে বলছি, আমার আছে, তাহলে আই হ্যাভ আ হেভি ওয়ার্কলোড ইন মাই অফিস, এভাবেও বলা যাবে নিশ্চিন্তে। তারপরে দেখো, অনেক রাতে বাড়ি ফিরি, অনেক রাতে বাড়ি ফিরি, তাহলে আবার দেখো আমি কথাটা বলা নেই, তাহলে এটা বলে নেব, আমি অনেক রাতে বাড়ি ফিরি। বলো কি বলবো? এই সেন্টেন্সটা তোমরা সবাই পারবে আমি জানি। প্লিজ মেক ইউর কমেন্টস, তোমার অ্যান্সারটা লিখে দেখাও সেন্টেন্সটা। অনেক রাতে বাড়ি ফিরি, আই রিটার্ন হোম লেট অ্যাট নাইট। লেট নাইট যেটা, ওটা লেট অ্যাট নাইট বললে খুব সুন্দর হবে। আই রিটার্ন হোম লেট অ্যাট নাইট। অনেক সময় বাড়িতে এসেও রাত জেগে কাজ করতে হয়। আবার দেখো এই সেন্টেন্সটার দুটো পার্ট আছে,
তাহলে অনেক সময় আমি বাড়িতে ফিরি, বাড়িতে এসেও মানে বাড়িতে ফিরি এবং রাত জেগে কাজ করতে হয়। দুভাবে বলবো আমরা। অনেক সময় মানে কি প্রায় সময়, মেনি টাইমস বলার দরকার নেই, অফেন বললেই হবে। ইউজুয়ালি মানে সাধারণত, দেখো ইউজুয়ালি বললেও হচ্ছে না, বলো ইউজুয়ালি বাড়িতে এসেও, ইভেন আফটার রিটার্নিং হোম, ইউজুয়ালি ইভেন আফটার রিটার্নিং হোম আমাকে রাত জেগে কাজ করতে হয়। আমাকে কথাটা নেই, এটা এর মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমাকে করতে হয়, তোমাকে শিখিয়েছিলাম করতে হয়, আই অ্যাম টু, তুমি হ্যাভ টুও বলতে পারো, কারণ এটা প্রায় রুটিন মাফিক কাজ। তুমি অ্যাম টু বা হ্যাভ টু যে কোনো একটা কথা বলবে। ইভেন আফটার রিটার্নিং হোম আই হ্যাভ টু ওয়ার্ক, রাত জেগে মানে কি অনেক রাত পর্যন্ত, লেট অ্যাট নাইট, টিল মিডনাইট, মাঝরাত পর্যন্ত। আরে মানেটা তো সেটাই হচ্ছে, এইভাবে বলতে হবে সব সময়। অক্ষরে অক্ষরে মানে করার চেষ্টা করব না, আইডিয়াটা বলার চেষ্টা করব। তাহলে আবার বলছি, দেখো ইউজুয়ালি ইভেন আফটার রিটার্নিং হোম আই হ্যাভ টু ওয়ার্ক টিল মিডনাইট, টিল মানে পর্যন্ত, মিডনাইট মাঝরাত পর্যন্ত কাজ করতে হয়। আর যদি কেটে কেটে বলি, ইউজুয়ালি আই রিটার্ন হোম লেট অ্যাট নাইট অ্যান্ড দেন আই ওয়ার্ক টিল মিডনাইট, তারপরেও আমি রাত পর্যন্ত কাজ করি। এভাবেও কিন্তু ওই কথাটা বোঝানো যাবে। তারপরে সেন্টেন্সটা দেখো এবারে, সব রাত্রে ঘুমও ঠিকঠাক হয় না। সব রাত্রে মানে প্রত্যেক রাত্রে, এভরি নাইট বললেই হবে। তুমি অল নাইট কথাটা বললে শুনতে অতটা ভালো লাগে না। ঘুমও ঠিকঠাক হয় না, আই ডু নট স্লিপ ওয়েল এভরি নাইট। তুমি আই ক্যান নট দিয়ে যদি বলো কোনো অসুবিধে নেই, আই কান্ট স্লিপ ওয়েল এভরি নাইট, আই ডু নট গেট নাইস স্লিপ এভরি নাইট। কত ভাবে বলা যায়। ভালো ঘুম, একে তুমি সাউন্ড স্লিপও বলতে পারো। আমরা এই জটিলতায় যাব না। তাহলে কি বলবো দেখো, আই ডু নট স্লিপ ওয়েল এভরি নাইট। তারপরের সেন্টেন্স, পরিবারকে বেশি সময় দিতে পারছি না, তাই পারিবারিক সমস্যাও আছে। তাহলে বুকে ব্যথা হয়েছে, তার কারণগুলো বলছি আর কি ডাক্তারবাবুকে। তাহলে এই সেন্টেন্সটা খুব পরিষ্কারভাবে ক্লিয়ারলি, দেয়ার আর টু পার্টস ইন দিস বেঙ্গলি সেন্টেন্স, সো ইট ইজ ভেরি ইজি টু রেন্ডার ইট, টু স্পিক ইট ইন ইংলিশ। আই হোপ all of you can speak this sentence in proper English. চেষ্টা করো তোমরাও। পরিবারকে বেশি সময় দিতে পারছি না মানে পারি না, পারছি না মানেই পারি না। I cannot give, বেশি সময় দিতে, much time, enough time, enough মানে কি যথেষ্ট, যথেষ্ট সময় দিতে পারছি না, একই তো কথা। I cannot give enough time to my family, হচ্ছে না? বুঝতে পারছো তুমি? কথাগুলো ক্লোজ, কাছাকাছি হলেই হবে, যেভাবে আমার বলতে সুবিধে। I cannot give enough time to my family, so তাই পারিবারিক সমস্যাও আছে, মানে আমার পারিবারিক সমস্যা আছে। so I have family issues, I have domestic problems. ডোমেস্টিক মানেই পারিবারিক। আমি কথাটা লিখে দিচ্ছি, দেখো এই যে ডোমেস্টিক, DOMESTIC, ডোমেস্টিক প্রবলেমস মানেই ইস্যুজ। তাহলে তুমি কিভাবে বলবে, I cannot give proper time, much time বা
enough time to my family, so I have family issues। যে কোনো একটা বলবে। এইবার দেখো পরে কি হচ্ছে, ডাক্তারবাবু বলছেন ও আই সি মানে হলো আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তাহলে বুঝতে পেরেছি মানে আই আন্ডারস্ট্যান্ড, তার মানে ও আই সি। ডু ইউ ড্রিঙ্ক অর স্মোক, আপনি কি ধূমপান বা মদ্যপান করেন? এটা কার্ডিয়াক ইস্যুর কথা বলেছি, তো এর সাথে ধূমপান বা মদ্যপানের অবশ্যই যোগাযোগ আছে। মিস্টার রয় বলছেন না আমি ধূমপান করি না, কিন্তু অফিসের পার্টিতে একটু আধটু মদ্যপান করি, তবে বেশি নয়। তাহলে এই বাক্যটাতে দেখো তিনটে পার্ট আছে, ঠিক না? আমরা একটা একটা করে বলবো। না আমি ধূমপান করি না, নো আই ডু নট স্মোক। কিন্তু বাট অফিসের পার্টিতে একটু আধটু মদ্যপান করি, তাহলে এই হলো ভার্ব। আমি করি আই, তাহলে মদ্যপান করার ইংরাজি একসাথে মদ্যপান করি, এটি ভার্ব। তাহলে আই ড্রিঙ্ক সাবজেক্ট ভার্ব বলেছি। এবার দেখো আই ড্রিঙ্ক আ লিটল এট দ্য অফিস পার্টি, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করেছি। বাট আই ড্রিঙ্ক আ লিটল এট দ্য অফিস পার্টি, নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো। তবে বেশি নয়, বাট নট মাচ, তবে মানে বাট নট মাচ, বেশি নয়, এভাবে বললেই হবে। তাহলে এই অংশটা যেভাবে বলেছি, এই অংশটা বলার সময় আমি আরো ডিটেল বলছি যাতে তোমার আরো সুবিধা হয়। দেখো ডক্টর বলছেন ইজ দেয়ার এনি কার্ডিয়াক প্রবলেম ইন ইউর ফ্যামিলি হিস্ট্রি, আপনার পারিবারিক ইতিহাসে কোনো হৃদরোগের সমস্যা কারো কি আছে? ইয়োর প্যারেন্টস অর ফোরফাদার, আপনার বাবা মা বা পূর্বপুরুষদের কারো কার্ডিয়াক প্রবলেম কি ছিল? এবার তার উত্তর দিচ্ছে মিস্টার রয়, না নো, আমাদের পরিবারে কেউ বড় কোনো হৃদরোগের সমস্যায় ভোগেনি। তাহলে তোমার বোঝার সুবিধার্থে আমি একটু খুঁটিয়ে বলি, আরো সাবজেক্ট ভার্বটা খুঁজে বের করে নি, সেটা দিয়েই তো শুরু করব। সমস্যায় ভোগেনি, ভোগেনি এটি হলো ভার্ব, সাফার করা, ভোগা। সাবজেক্ট কি? কে ভোগেনি? না আমাদের পরিবারের কেউ। নোবডি ইন আওয়ার ফ্যামিলি ভোগেনি, হ্যাজ সাফার্ড। তাহলে এই যে নোবডি যখনই বলেছি নাটা ওর সঙ্গে দিয়েছি। নোবডি ইন আওয়ার ফ্যামিলি হ্যাজ সাফার্ড, এই সাফার বললে না ফ্রম বলতে হয়, ফ্রম কার্ডিয়াক ট্রাবল। এই যে বড় সমস্যা, একে আমরা সিরিয়াস বলতে পারি, সিরিয়াস কার্ডিয়াক ট্রাবল, কার্ডিয়াক ইস্যুস, হার্ট ইস্যুস এভাবেও বলতে পারি, হার্ট ডিজিজ বলতে পারি। তাহলে আবার বলছি দেখো, নোবডি ইন আওয়ার ফ্যামিলি হ্যাজ সাফার্ড ফ্রম সিরিয়াস কার্ডিয়াক প্রবলেমস। এইবারে দেখো কোনোদিন ভোগেনি, এটাকে আমরা এভার বলি। নেভার যেমন কখনোই নয়, সেভাবেও বলতে পারি। দেখো নেভার দিয়ে বলবো এবারে, এনিবডি ইন আওয়ার ফ্যামিলি হ্যাজ নেভার সাফার্ড ফ্রম কার্ডিয়াক ইস্যুজ, ফ্রম সিরিয়াস কার্ডিয়াক ডিজিজেস। কত ভাবে বলা যাবে, তুমি নিশ্চয়ই একটা না একটা পারবে। আই বিলিভ ইন ইউ, তোমাদের উপরে আমার ভরসা আছে। অসুবিধা হলে আমি আরো পরের ক্লাস থেকে খুঁটিয়ে বলবো, সাবজেক্ট ভার্ব ধরে ধরে, সেরকম প্রয়োজন হলে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এবার দেখো, আমার বাবা শুধুমাত্র ব্লাড প্রেসার কমানোর জন্য খুব কম ডোজের ওষুধ খান। ইংরাজি করার সময় আমরা সাবজেক্ট ভার্বটা খুঁজে নেব। বলেইছি বাংলা বাক্যগুলিতে ক্রিয়াপদ থাকে শেষে। তাহলে দেখো ওষুধ খান, খান এটি হলো ভার্ব। কে খান? সাবজেক্ট কি?
মাই ফাদার, এটি হলো সাবজেক্ট। এবারে বলার পরে আমরা উল্টো দিক দিয়ে বলে বলে যেতে পারি। আমি এই টেকনিকটা আগেও শিখিয়েছি। সাবজেক্ট বলবো, ভার্ব বলে উল্টো দিকে যাব। কিন্তু স্পোকেন ইংলিশের ক্লাসে এটা বলছি না কেন, আমরা তো এইরকম বাংলা ভেবে ইংরাজি বলবো না। তাহলে দেখো, সাবজেক্ট ভার্ব দিয়ে শুরু করব। মাই ফাদার টেক্স, ওষুধ খাওয়া, মানে টেক্স মেডিসিনস, এইভাবে বলবো, ইট বলবো না। মাই ফাদার, তাহলে শুধুমাত্র আছে অনলি, অনলি মাই ফাদার টেক্স মেডিসিন, খুব কম ডোজের ওষুধ, টেক্স মেডিসিন অফ আর ভেরি লো ডোজ, টেক্স মেডিসিন অফ লো ডোজ, লো ডোজেসও বলতে পারো, লো ডোজ, ব্লাড প্রেসার কমানোর জন্য। কমানোর ইংরেজি কি? লো মানে কম, তুমি এখানে লোয়ার কথাটা বলতে পারো, টু লোয়ার হিজ ব্লাড প্রেসার। আবার বলি দেখো, মাই ফাদার টেক্স মেডিসিন অফ লো ডোজ, ভেরি লো ডোজ, টু লোয়ার হিজ ব্লাড প্রেসার। এবারে দেখো, মনে করো তোমার লোয়ার কথাটা মনে পড়ছে না, হতেই পারে তোমার সেই সময় ওই ওয়ার্ডটা মনে আসছে না, তখন তুমি অন্যভাবে কথাটা এমন ভাবে বলবে যাতে মানেটা ওই রকমই হয়। কি বলবো? মাই ফাদার টেক্স মেডিসিন অফ আ ভেরি লো ডোজ টু মেনটেন হিজ ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার কমানোর জন্য মানে কি? ব্লাড প্রেসারটা ঠিক মেনটেন করার জন্য। দেখো, এইভাবে বললে বলা যাচ্ছে না, বলো তুমি, যাচ্ছে তো? এইভাবে বলবে, সব সময় এক্স্যাক্ট ওয়ার্ডটা মাথায় নাও আসতে পারে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরেরটা দেখ, ডক্টর বলছেন দ্যাটস আ গুড নিউজ, বা এটা তো ভালো খবর, ফ্যামিলি হিস্ট্রিতে এরকম না থাকাটা ভালো খবর। টেল মি অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট, আপনি কেমন কি খাওয়া দাওয়া করেন সেটা এবার বলুন। ডু ইউ টেক অয়েলি অ্যান্ড স্পাইসি ফুড, আপনি কি তৈলাক্ত এবং খুব মশলাদার খাবার খান? তার উত্তর দিচ্ছেন মিস্টার রয়, মাঝে মাঝে আমরা রেস্টুরেন্টে যাই, মাসে একবার কি দুবার। তাহলে সাবজেক্ট ভার্ব সহজেই খুঁজে পাওয়া যাবে। এই হলো সাবজেক্ট, এই হলো ভার্ব। মাঝে মাঝে, সামটাইমস, অকেজনালি, অফেন মানে প্রায়, সামটাইমস বা অকেজনালি মানে মাঝে মাঝে। অকেজনালি উই গো টু দ্য রেস্টুরেন্ট, মাসে একবার কি দুবার। ওয়ান্স অর টুয়াইস আ মান্থ, ওয়ান্স অর টুয়াইস ইন আ মান্থ। দেখো, এই যে টুয়াইস বানান হলো TWICE, আর ওয়ান্স হলো ONCE। ওয়ান্স মানে একবার, টুয়াইস মানে দুবার। ওয়ান্স অর টুয়াইস ইন আ মান্থ বলতে পারো, ইনটা না বললেও চলে। ওয়ান্স অর টুয়াইস আ মান্থ। তারপরে, আমাদের বাড়ির রান্না তৈলাক্ত হয় না। এই অংশটাতে দেখো, আবার তুমি হয়তো প্রপার সাবজেক্ট ভার্ব খুঁজে পাচ্ছ না, তাই তো? তাহলে বলবো, আমরা বাড়িতে তৈলাক্ত খাবার রান্না করি না। দেখো, আমরা এসে গেল সাবজেক্ট, রান্না করি না ভার্ব, এভাবেও বলতে পারো। তাহলে বলবো, উই ডু নট কুক অয়েলি ফুড ইন আওয়ার হাউস, উই ডু নট প্রিপেয়ার অয়েলি ফুড ইন আওয়ার হাউস। আর যেমন আছে তেমন যদি বলি, আমাদের বাড়ির রান্না তৈলাক্ত হয় না। আওয়ার হোম ফুড, আওয়ার ফুড ইজ নট অয়েলি, উই ডু নট ইট অয়েলি ফুড ইন আওয়ার হাউস। দেখো, কতভাবে বলা যাচ্ছে না, যেটা পারবে বলবে। তাহলে উই ডু নট ইট অয়েলি ফুড ইন আওয়ার হাউস। আবার এন্ড, একেবারে তেল ছাড়া হয় তাও নয়। ইট ইজ নট দ্যাট ইট ইজ ফ্রি অফ অয়েল, তেল ছাড়া। ইট ইজ নট দ্যাট উই কুক উইদাউট অয়েল, এমনটা নয় যে আমরা তেল ছাড়া রান্না করি। এক্স্যাক্টলি কথাটা বললাম না, কিন্তু তার মানেটা ওই একই হলো।
এই যে প্রয়োজন মতো ঘুরিয়ে ওই কথাটাকেই বলা, এইটা তুমি যত প্র্যাকটিস করবে, হাউ মাচ ইউ প্র্যাকটিস দিস, হাউ টু স্পিক আ সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়েজ কুইকলি in a very low time, in a very short time, you will be able to speak any sentence as you wish. ঘুরিয়ে বলাটা অভ্যাস করতে হবে। দেখো রোজ বলবে ইংরাজি, একেবারে তেল ছাড়া হয় তাও নয়। ইট ইজ নট দ্যাট উই কুক ফুড উইদাউট অয়েল। ডক্টর, ডু ইউ ফিল টায়ার্ড অর স্লিপি অল দ্য ডে? আপনি কি সারাদিন ক্লান্ত বোধ করেন, ক্লান্তি লাগে? মিস্টার রয় বলছেন, হ্যাঁ, গত 2-1 মাস ধরে এইরকম অনুভূতি মাঝে মধ্যেই হচ্ছে। এই যে দেখো একটু আগে বলছিলাম, এই যে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে, আই অ্যাম হ্যাভিং দিয়ে বলা যাবে, এখানেও তাই হবে, হচ্ছে, আই অ্যাম হ্যাভিং এই রকম অনুভূতি। সাচ ফিলিংস ফর দ্য পাস্ট কাপল অফ মান্থস, এই যে 2-1 মাস, একে আমরা বলতে পারি কাপল অফ মান্থস। কাপল মানে 2, কাপল অফ মান্থস বলতে হবে। আর সহজ করে বললে কি বলবো, আরো সহজে বলতে পারো, ইয়েস, for the last 1 or 2 months I feel like this, I feel like this, আমার এই রকম অনুভূতি হচ্ছে, মানে এই যে ঘুম পাওয়া ভাবটা হচ্ছে। তাহলে আবার বলছি সেন্টেন্সটা, I am having অথবা I have this feeling, this problem for the last, past বললেও হবে, 1 or 2 months। বুঝতে পারছো নিশ্চয়ই? বেশ, দিশা শর্টস অ্যান্ড ব্লগস, উই ডোন্ট কুক অনলি অয়েল ফুড ইন আওয়ার হাউস। হ্যাঁ, অয়েলি বললেই হয়ে গেছিল, এই তো প্রায় হয়েই যাচ্ছে। তোমরা এতটা পেরে গেছো, তোমরা কিন্তু অনেক পারছো, মোর দেন আই এক্সপেক্টেড। আমি যতটা ভালো পারবে ভেবেছিলাম তার চেয়েও ভালো পারছো। খুব তাড়াতাড়ি তোমরা শিখে যাবে। রোজ দুবেলা প্র্যাকটিস করবে, নিজে নিজেই কনভারসেশন লিখবে, ইংরাজি করবে, প্রয়োজনে আমার কাছে পাঠিয়ে দেবে স্যাম্পল এরকম লিখে। দেখো, মাঝে মধ্যেই ক্লান্ত এবং অলস মনে হয়, মাঝে মধ্যেই, অকেশনালি, সামটাইমস আই ফিল টায়ার্ড অ্যান্ড লেজি, লেজি মানে অলস, আই ফিল টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড বলেছিলাম, এক্সস্টেড মানেও অবসন্ন বা অলস। তারপরে দেখো ডক্টর বলছেন, ওকে ডোন্ট ওরি, ঠিক আছে অত চিন্তা করবেন না, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ইউর প্রবলেম, আপনার সমস্যাটার এটাই ফার্স্ট স্টেজ। আই এম রাইটিং সাম ব্লাড টেস্ট, আমি কিছু ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, আই এম প্রেসক্রাইবিং সাম ব্লাড টেস্ট, ভিজিট নেক্সট উইক উইথ ইউর রিপোর্টস, আপনার রিপোর্টগুলো নিয়ে পরের সপ্তাহে আসবেন। এবার মিস্টার রয় কি বলছে দেখুন, আজ তাহলে কোনো ওষুধ দেবেন না? জানতে চাইছি হ্যাঁ বা না, তাহলে WH ওয়ার্ড লাগবে না। উইল ইউ, দেখো, উইল ইউ গিভ এনি মেডিসিন টুডে, আপনি কি আজ কোনো ওষুধ দেবেন? নাটা বাদ দিয়েও বলতে পারি। আর যদি না বলে বলি দেবেন না, উইল ইউ নট মানে ওন্ট, নিশ্চয় এটা জানো তোমরা, ওন্ট, এইভাবে কোয়েশ্চেনটা শুরু করবো। ওন্ট ইউ গিভ মি এনি মেডিসিন টুডে, ওন্ট ইউ প্রেসক্রাইব এনি মেডিসিন টুডে। এই কদিন কি এভাবেই চলবো, মানে কি চলবো মানে কি এভাবেই জীবনযাপন করব, মানেটা তো তাই দাঁড়াচ্ছে। তাহলে জীবনযাপন করাকে বলে লিড আ লাইফ, লাইফ লিড করা বলি না। আমার কথা বুঝতে পারছো তো? দেখো, এই কদিন কি এভাবেই চলবো, খুব সাধারণ কথা। শ্যাল আই
লিড মাই লাইফ দিস ওয়ে ফর দিস ডেজ, এই কদিন আমি কি এভাবেই জীবনযাপন করব? শ্যাল আই, উইল দিয়েও বলতে পারো, শ্যাল আই লিড মাই লাইফ এভাবেই, লাইক দিস, অ্যাজ ইউজুয়াল, ফর দিস ডেজ। শ্যাল আই লিড মাই লাইফ অ্যাজ ইউজুয়াল ফর দিস ডেজ। বুঝতে পারছো? অনেকভাবে বলা যাবে। অফিসে গেলে কোনো সমস্যা হবে না তো? won't there be any problem if I go to office? তাহলে দেখো, আমি যদি অফিসে যাই কোনো সমস্যা হবে না তো, মানেই হলো তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলে কোনো সমস্যা হবে, there will be a problem, will there be a problem if I go to office? একে যদি আমরা এত জটিল না করে বলি যে আমি কি অফিসে যেতে পারি, ক্যান আই গো টু মাই অফিস ফর দিস ডেজ, এই কদিন কি তাহলে আমি অফিসে যেতে পারি? দেখো, তাহলেও কিন্তু এটা বোঝানো যায়। তাহলে কোনো ওয়ার্ড সেন্টেন্সে আটকে গেলে তোমার ভাবনাটা যেন আটকে না যায়, সবসময় ঘুরিয়ে কোনো না কোনো ভাবে তোমাকে ইংরাজিটা বলেই আসতে হবে। দিস ইজ কল্ড ইংলিশ ফ্লুয়েন্সি, দিস ইজ কল্ড স্মার্টনেস। I know you all are smart enough. I know you all can handle this situation. If it happens that you cannot think the exact word, just change the sentence, just make the sentence easy and speak it in English. তারপর দেখো, ডক্টর বলছেন নো মেডিসিন ফর নাও, না না আজকে আর কোনো মেডিসিন দেব না, লিড আ হেলদি লাইফ, একটা স্বাস্থ্যকর জীবনযাপন করুন। ট্রাই টু বিকাম টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি হওয়ার চেষ্টা করুন। টেক লেস অয়েলি ফুড, কম তৈলাক্ত খাবার খান। অ্যান্ড অ্যাভয়েড গোয়িং টু অফিস, অফিসে যাওয়াটা একটু অ্যাভয়েড করুন। হ্যাভ নাইস স্লিপ ডেলি, ভালো করে রোজ ঘুমোবেন। টেক কেয়ার, ভালো থাকুন। মিস্টার রয় বলছেন ধন্যবাদ ডাক্তারবাবু, থ্যাংক ইউ ডক্টর। রিপোর্ট নিয়ে আমি আগামী সপ্তাহে আসব। আই উইল মিট ইউ উইথ মাই রিপোর্টস। আই উইল ভিজিট, আই উইল কাম এগেন উইথ মাই রিপোর্টস। দেখো, এইভাবে আমরা বড় সেন্টেন্স হলে কেটে কেটে দুভাগ করে করে বলতে পারি, ছোট ছোট পার্ট করে করে সাবজেক্ট ভার্ব দিয়ে। আর এইভাবে প্র্যাকটিস করতে করতেই কয়েকটা দিনের মধ্যেই তোমরা বেশিরভাগ কথা, প্রায় সব কথাই বলতে পেরে যাবে। আমি এখানে আরো দুটো একটা ওয়ার্ডকে ঘুরিয়ে বলা যেত, আমি সেটা বলিনি। যেমন দেখো, একটা এই যে শ্বাসকষ্ট হওয়া, আমি একে শুধুমাত্র ব্রিদিং ট্রাবল বা ব্রিদিং প্রবলেম বললাম। তুমি একে আরো বলতে পারো শর্ট অফ ব্রিথ। মনে করো শ্বাসকষ্ট হচ্ছে, আই হ্যাভ আ শর্ট অফ ব্রিথ। ব্রিথ, ব্রিথ স্পেলিংটা হলো, এখানে লিখে দিই, BREATH। আই হ্যাভ আ শর্ট SHORT, শর্ট অফ ব্রিথ। আই হ্যাভ আ লিটল শর্ট অফ ব্রিথ, আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে। তাহলে শর্ট অফ ব্রিথ মানে শ্বাসকষ্ট। এইভাবে জটিল না করে ব্রিদিং ট্রাবল বললেই হবে। আশা করছি আমি যেভাবে এইরকম একটা কনভারসেশনকে সাজিয়ে নিয়ে ইংরাজি বলতে তোমাকে সাহায্য করলাম, মাত্র শিখলে তুমি, আমি শুধু সাহায্য করেছি, তোমার ভালো লেগেছে ক্লাসটা, তাহলে তুমি অবশ্যই ভিডিওতে লাইক দেবে, কেমন লেগেছে জানাবে। আর সেন্টেন্সগুলোর অন্য কোনো ইংরাজি তুমি বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একটাই রিকোয়েস্ট, বন্ধুদের মধ্যে ভিডিওটা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবে।